গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই চাঞ্চল্যকর তথ্য, ভারত সেনা সমাবেশ করেছে। শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ভারত বিরোধিতা বাংলাদেশের যত বাড়বে তত দ্রুত শেখ হাসিনা পুনর্বাসনের দিকে এগিয়ে আসবে। ভারতের মাটিতে কি ঘটেছে বাংলাদেশকে নিয়ে আপনারা সবাই জানেন। বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ের বাইরে সহিংস বিক্ষোভ করেছে সেখানকার কথিত বিক্ষোভকারীরা। কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আসছি। তাই আমাদের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি করে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভারত যে সেনা সমাবেশ করেছে এটাই ছিল আসল কথা। তারপর এখন জানতে পেরেছি শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 1971 সালের পর এমন যুদ্ধ সম্ভার বা যুদ্ধ অস্ত্র ভারত এই প্রথম মোতায়েন করলো। কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে ভারত, তার মোটামুটি একটা ছবি তুলে ধরবো আজকের আলোচনায়। ইউনূসের ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা ও কাজকর্মে তিতিবিরক্ত নরেন্দ্র মোদীর ধৈর্যের বাঁধ ভেঙেছে চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পরে। বিষয়টি নিয়ে দুটো চিঠি দিয়েছে ভারত বাংলাদেশ সরকারকে। বলেছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং চিন্ময় দাসকে মুক্ত করতে। শোনেনি বাংলাদেশ সরকার, শোনার বান্দা তারা নয়। যে ভাষায় উত্তর দিয়েছে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার, যাকে বলে ফ্রি হ্যান্ড, সেটা দিয়েছে। গতকাল কলকাতায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ তারা ইউনূস সরকারকে শাস্তি দিতে ভারত ব্যবস্থা নিক এই দাবিতে মিছিল করেছে এবং মিছিলে যারা অংশ নিয়েছে তাদের 90 কেন তারও বেশি % হচ্ছে মুসলমান। সবকিছু দেখে শুনে অবশেষে গত রাতে অর্থাৎ 28শে নভেম্বর রাতে নরেন্দ্র মোদী মিটিং করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং তারপরই হাওয়া যে গরম হয়েছে সেটা মালুম হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করে ঠিক কি করতে চায় ভারত? বাংলাদেশের জঙ্গি প্রশাসনের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এটা করেছে, নাকি ইউনূসকে ভয় দেখাবার জন্য, নাকি যুদ্ধ করার জন্য 71-এর মতো, নাকি সার্জিক্যাল স্ট্রাইক যেটা বালাকোটে করেছে পাকিস্তানের সঙ্গে 2019-এ, কিংবা মায়ানমারে করেছে ওখানকার নাগা বিদ্রোহীদের সঙ্গে 2015 সালের জুন মাসে? অল্প দু কথায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এত সাহস বা বুকের পাটা নেই যে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে। সুতরাং আত্মরক্ষার জন্য সেনা সমাবেশ তত্ত্ব, অর্থাৎ ভারত সেনা সমাবেশ করেছে আত্মরক্ষা করতে, সেই তত্ত্ব বাতিল। ইউনূসকে ভয় দেখানোর তত্ত্ব কিছুটা মেনে নেওয়া যায়। ভয় যে মোল্লা ইউনূস পেয়েছে তার প্রমাণ বিদেশ সচিব পর্যায়ে খুব জরুরি একটা মিটিং করার প্রস্তাব তারা দিয়েছে, আর্জি পাঠিয়েছে। ভারত সে আর্জির জবাব দেয়নি এখনো, সম্ভবত দেবেও না। আরো কতটা ভাঙো সেটা দেখে ভারত কি করবে না করবে সেটা তখন বলবে। 71-এর মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তাই নেই। তার অনেক অসুবিধা যেমন আছে তেমন তার দরকারও নেই। মশা মারতে কেউ কামান দাগে না, ঠিক আছে? বাকি থাকে কোনটা? সার্জিক্যাল স্ট্রাইক, যেটা পাকিস্তানে ও মায়ানমারে ইতিপূর্বে করেছে ভারত। যুদ্ধ করতে হলো না, আবার শিক্ষাও দেয়া হলো। তবে এখানে একটা সমস্যা, পাকিস্তান ও মায়ানমারে জঙ্গিদের ওপর আঘাত করেছিল ভারত। কাদের ওপর? সেখানকার সেনাবাহিনী নয়, সেখানকার মানুষ নয়, জঙ্গিদের ওপর। তাহলে বিশেষ কোনো জায়গায় কি, কারণ বাংলাদেশের তো বিশেষ কোনো জায়গায় জঙ্গিরা নেই, বাংলাদেশের তো সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে আছে, তাহলে বিশেষ কোনো জায়গায় স্ট্রাইকটা হবে কি করে? আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার উপর। তাতে যেমন কোমর ভেঙে দেওয়া যাবে সরকারের এবং সরকারের সমর্থক সেনাবাহিনীর, তেমন জনগণের হতাহত হওয়াটাও ঘটবে না। গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল। সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য, যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ
তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন, স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয়। আর এমনিতেও শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে। আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে, কিন্তু ভয় পায়। আপনি হাসনাথরে দেখবেন, সার্জিসরে দেখবেন, অথবা প্রফেসর মোহাম্মদ ইউনুসও দেখবেন, মানে যারাই আছে, আসিফ নজরুল স্যারও দেখবেন, ভয় পায়। নামটার মধ্যে একটা থাকে না, যেমন আজরাইল, নামটাই ভয়ানক। তো শেখ হাসিনা আর আওয়ামী লীগ নামটা কিছুটা কিন্তু এরকম ভয়ের একটা নাম হিসাবে এটা এস্টাবলিশ হয়েছে। সো যখনই সাংবাদিক ইলিয়াস এই তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে। এখন আসলে বিষয়টা কি বা এটা কতটুকু কি, তো এখন ইলিয়াস ভাইয়ের হাত তো অনেক লম্বা, আমাদের হাত এত লম্বা না। তবে টুকিটাকি খবর টবর একটু রাখার চেষ্টা করি। তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড় ধরনের কোনো রকম কিছু ঘটতে পারে। তো সেই বড় ধরনের কোনো রকম কি ঘটতে পারে, যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে। আমরা সনাতনীদের কথা বলছি না, বাট এদের মধ্যে সনাতনীও কানেক্টেড। আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে 5% হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদাভাবে, আজকে 95% মানুষ, আমি আমার পার্সোনাল আইডিকে ফলো করে বলি যে সেখানে তারা সবাই একটা জোট হিসাবে কাজ করতেছে। সো এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস বা আরো অনেকেই ভাবছেন, তবে ঢাকা দখল করবে এই কথাটার উপর আমার বিশ্বাস হয় না। কারণ সাংবাদিক ইলিয়াস তিনি অনেক আগেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো এরকম মাঝে মাঝে সরকার ফালা দিতেন যে পড়ে যাবে, বিভিন্ন ধরনের তথ্য দিতেন। তো পরবর্তী সময় আমরা অনেক সময় হতাশ হইতাম যে আরে না, ঘটনা তো আসলে মিলে না। সামহাও একটা কি বলছে, মানুষের মধ্যে ওই সময় অনেকে আশা করতো, এখন সবাই ভয় পায়। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সাংবাদিক ইলিয়াস তিনি অনেক সময় নিউজ করতেন, তো এগুলো দেখে অনেকে ভয় পাইতো, মানে আবার আশাও করতো। বাট রাইট নাও তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে এই ধরনের সাহস হবে। লাইক তিনি বলছেন যে ওনার যে টাইটেলটাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা আওয়ামী লীগের, এটা কি সম্ভব এই মুহূর্তে? যে পুলিশ আপনার পাগল না হইলে, উইথ ডিউ রেসপেক্ট, সাংবাদিক ইলিয়াস অনেক কি বলে যে জ্ঞানী মানুষ, তিনার হাত অনেক লম্বা, বাট আমরা বাহির থেকে যে প্রেক্ষাপটটা বুঝতেছি, এই প্রেক্ষাপটে পুলিশ আনসার একত্রিত হয়ে একটা টিম হইয়া তারা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করবে, পাশাপাশি সেখানে আওয়ামী লীগের গেরিলা বাহিনী এখানে কানেক্টেড হইয়া সশস্ত্র আক্রমণ করবে, ঢাকা শহরকে অচল। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর সবার আগে আপলোড করে থাকি। তাই আমাদের নিউজটি দেখলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভয়ঙ্কর একটি তথ্য কিন্তু ভিডিও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক, ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। নতুন পরিবারে এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, তো দর্শক, আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবং আমি যেটা বলছি বারবার, আমাদের চ্যানেল কিন্তু একেবারে নতুন, আপনারা অবশ্যই আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা যেন আমরা এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা কামনা করছি। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।